তারও সাকামোতো ছিলেন অপরাধ জগতের এক জীবন্ত কিংবদন্তি। আন্ডারওয়ার্ল্ডের এমন কোনো অপরাধী ছিল না যে তাকে ভয় পেত না, আর এমন কোনো ঘাতক ছিল না যে তাকে শ্রদ্ধা করত না। কিন্তু এই ভয়ঙ্কর মানুষটির জীবনেও বসন্ত এলো যখন তার সাথে দেখা হলো আউই নামের এক সাধারণ মেয়ের। আউইকে ভালোবেসে সাকামোতো নিজের অন্ধকার অতীত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আউই শর্ত দিয়েছিল, যদি বিয়ে করতে চাও তবে খুনাখুলি ছেড়ে দিতে হবে। সাকামোতোও কথা দিলেন। ব্যাস, রাতারাতি উধাও হয়ে গেলেন অপরাধ জগতের সেই ত্রাস। তিনি বিয়ে করলেন, সংসারী হলেন এবং তাদের জীবনে এলো এক মিষ্টি কন্যা সন্তান। সাকামোতো এখন এক শান্তশিষ্ট মুদি দোকানদার। আশ্চর্যের বিষয় হলো, একসময়ের পেশিবহুল সেই দুর্ধর্ষ ঘাতক এখন পেটে মেদ জমা এক হাসিখুশি গোলগাল মানুষ। কিন্তু অতীত কি এত সহজে পিছু ছাড়ে? একদিন সাকামোতোর দোকানে এসে হাজির হলো শিন। শিন এক তরুণ হিটম্যান, যে কিনা মানুষের মনের কথা পড়তে পারে। সাকামোতোকে সে নিজের গুরু মানত। শিন জানালো, সাকামোতো অর্গানাইজেশন ছেড়ে দেওয়ায় ওপরমহল খুব ক্ষিপ্ত। তাকে হয় কাজে ফিরতে হবে, না হয় মরতে হবে। শিন সাকামোতোর মনে কথা পড়ার চেষ্টা করল, কিন্তু দেখল সাকামোতো এখন এতটাই শান্ত যে তার মনে খুনের কোনো চিন্তাই নেই। শিন যখন বারবার সাকামোতোকে উস্কানি দিচ্ছিল, সাকামোতো তাকে শান্তভাবে বললেন, আমি এখন এক সাধারণ সংসারী, আমার দোকানে কোনো অশান্তি করো না। গল্পের মোড় ঘুরে যখন শিন বুঝতে পারে সাকামোতো আগের চেয়ে দুর্বল হননি, বরং নিজের পরিবারের জন্য তিনি এখন আরও বেশি শক্তিশালী। সাকামোতোর সেই অদম্য মানসিকতা দেখে শিন নিজেই বদলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সাকামোতোকে মারার বদলে উল্টো তার দোকানের কর্মচারী হিসেবে যোগ দেওয়ার কথা ভাবতে শুরু করে। শিন যখন বুঝতে পারল যে তার পুরনো গুরু সাকামোতো এখন আর কেবল একজন খুনি নন, বরং পরিবারের ভালোবাসায় ঘেরা এক শান্ত মানুষ, তখন তার নিজের ভেতরেও এক বিশাল পরিবর্তন এলো। সে সাকামোতোর বাড়িতে রাতের খাবার খেতে বসে বিষ মেশানো আছে কিনা তা পরীক্ষা করতে গিয়ে নিজেই খাবারের স্বাদে মুগ্ধ হয়ে গেল। সাকামোতোর স্ত্রী আউয়ের হাতের সেই সাধারণ কিন্তু মমতা মাখানো খাবার শিনকে জীবনের এক নতুন মানে শেখালো। সে উপলব্ধি করল, এই হাসিখুশি জীবন আর সাধারণ মুদি দোকানের আড়ালে থাকা সুখটুকু যে কোনো আন্ডারওয়ার্ল্ডের জৌলুসের চেয়ে অনেক বড়। কিন্তু সাকামোতোর এই নতুন জীবন বিপন্ন হতে সময় লাগলো না। শিনের অর্গানাইজেশনের বস কোনোভাবেই সাকামোতোকে ক্ষমা করতে রাজি ছিলেন না। শিন যখন সাকামোতোর হয়ে বসের কাছে ক্ষমা চাইতে গেল এবং অনুরোধ করল তাকে আর বিরক্ত না করতে, তখন বস তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি সাফ জানিয়ে দিলেন, অর্গানাইজেশনের নিয়ম যে ভেঙেছে তার একমাত্র শাস্তি। শিন তখন তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিল। সাকামোতোকে বাঁচাতে সে নিজের জীবন উৎসর্গ করতে রাজি হলো। সে তার বসের হাতে প্রাণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন শিনের ওপর চূড়ান্ত আঘাত আসতে যাচ্ছিল, ছায়ার মতো সেখানে হাজির হলেন কিংবদন্তি সাকামোতো। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় সাকামোতো তার পুরনো দক্ষতা ব্যবহার করে শিনকে বসের হাত থেকে উদ্ধার করলেন। তিনি বুঝিয়ে দিলেন, তিনি হয়তো খুনের কাজ ছেড়ে দিয়েছেন, কিন্তু তার আপনজনদের রক্ষা করার ক্ষমতা এতটুকু কমেনি। তারপর অর্গানাইজেশনের বস যখন তার বিশাল বাহিনী নিয়ে সাকামোতোকে ঘিরে ধরেন, তখন চারদিকে এক থমথমে উত্তেজনা বিরাজ করছিল। বস দম্ভ করে বললেন যে সাকামোতো নিয়ম ভেঙেছে, তাই তাকে মরতেই হবে। কিন্তু কিংবদন্তি সাকামোতো ছিলেন শান্ত ও অবিচল। শুরু হলো এক অসম লড়াই। একসময় সেই দুর্ধর্ষ ঘাতক কোনো আগ্নেয়াস্ত্র ছাড়াই কেবল হাতের কাছে থাকা সাধারণ জিনিস আর উপস্থিত বুদ্ধি ব্যবহার করে পুরো বাহিনীকে নাস্তানাবুদ করে দিলেন। সাকামোতো সেই অতি মানবীয় ক্ষিপ্রতা আর লড়াইয়ের কৌশল দেখে শিন বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে উপলব্ধি করল কেন সাকামোতোকে আন্ডারওয়ার্ল্ডের ভগবান বলা হতো। লড়াই শেষে ধুলো ঝেড়ে সাকামোতো অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে শিনের দিকে একটি রান্নার অ্যাপ্রন এগিয়ে দিলেন। তিনি কোনো নাটকীয়তা না করে সরাসরি কাজের প্রস্তাব দিলেন। সাকামোতো স্টোরে কাজ করলে শিন প্রতি ঘন্টায় ৮০০ ইয়েন বেতন পাবে এবং ওভারটাইমের জন্য বাড়তি টাকাও মিলবে। শিন হাসি মুখে সেই প্রস্তাব গ্রহণ করল। এক সময়ের খুনি আজ থেকে হলো এক সাধারণ দোকানের কর্মচারী। পরের দৃশ্য দেখা যায়, সাকামোতোর মুদি দোকানে এখন দারুণ ব্যস্ততা। শিন তার টেলিপ্যাথি ক্ষমতা ব্যবহার করে কাস্টমারদের মনের কথা বুঝে ফেলে এবং তারা কিছু বলার আগেই প্রয়োজনীয় পণ্যটি এগিয়ে দেয়। সাকামোতোর স্ত্রী আউই আর ছোট্ট মেয়েটিকে নিয়ে তাদের এই নতুন সংসার এখন আগের চেয়েও বড় ও সুখী।
দোকানের এক কৌতূহলী ক্রেতা যখন শিনকে তার অতীত কাজ সম্পর্কে জিজ্ঞেস করলো, শিন মুচকি হেসে উত্তর দিল, আমি আগে একটি সোসাইটির ক্লিনার হিসেবে কাজ করতাম। এইভাবেই শেষ হয় এপিসোড 1।